গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই ভিডিওতে আমি আরআরবি এএলপি 2024-এর যে পরীক্ষাটি হলো তার 26/11/2024 মানে 26শে নভেম্বর সেকেন্ড শিফটের সবকটি ম্যাথের কোশ্চেন সমাধান করে দেব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ আপকামিং যেই টেকনিশিয়ান, এনটিপিসি, গ্রুপ ডি সব এক্সামের জন্য এই কোশ্চেনগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটি আমাদের 5 নম্বর শিফট চলছে ম্যাথের। এর আগে আমি যে 4টে শিফট করেছি তার প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে চেক করে নিও। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিও। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো, সায়েন্স আর জিকের কোশ্চেন করাইনি কোনো শিফটের, সেগুলো অন্য ভিডিওতে করে দেবো। আর রিজনিং এখানে দাগানো দেখছো, তার কারণ রিজনিং এর কোশ্চেনগুলো আমি সব সলভ করে দিয়েছি। 12টা শিফটের কোশ্চেন সলভ করে দিয়েছি রিজনিং এর, 3টে বাকি আছে, সেগুলোও পরে করে দেবো। ঠিক আছে, তো আমাদের প্রথম অঙ্কের প্রশ্ন রয়েছে, দেখো এই শিফটের 4 নম্বরে বলেছে একটি আয়তঘনকের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার সমষ্টি 38 সেমি এবং এটির কর্ণের দৈর্ঘ্য 22 সেমি হলে আয়তঘনকটির সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে। তো এখানে আমাদের টোটাল সারফেস এরিয়া চেয়েছে, সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তো টোটাল সারফেস এরিয়া সমান সমান হয় দৈর্ঘ্য যোগ প্রস্থ যোগ উচ্চতার স্কয়ার মাইনাস কর্ণের স্কয়ার। ঠিক আছে, মাইনাস কর্ণের স্কয়ার। এইটা করলেই আমরা টোটাল সারফেস এরিয়া পাই। এবার এটা কেন পাই সেই ডিটেলস আমি তোমাদের পেইড কোর্সের মধ্যে একটা সূত্র করিয়েছিলাম, সেখান থেকেই এসছে। তো এখানে আমি আবার দেখিয়ে দেবো ডিটেলস, আগে আমি কোশ্চেনটা সমাধান করি আগে। দেখো, টোটাল সারফেস এরিয়া মনে রাখবে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার যোগফলের বর্গ মাইনাস কর্ণের বর্গ। ঠিক আছে, তো 38-এর স্কয়ার মাইনাস 22-এর স্কয়ার, এটা সমাধান করলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো 38 আর 22 যদি যোগ করি এ প্লাস বি, তার মানে তোমার 60 হয়ে যাবে, ইন্টু এ মাইনাস বি মানে 38 থেকে 22 গেলে হয়ে যাবে 16। 60 গুণ 16, 6 16 96, শূন্য। তো এত সেমি স্কোয়ার আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবে করে অ্যান্সার তো হয়ে গেল। এবার চলো ডিটেলস দেখে নেই কেন আমরা এই সূত্রটা পেলাম, কোথা থেকে পেলাম। আমরা জানি যে এল প্লাস বি প্লাস এইচ মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার যদি যোগফলের বর্গ করি, তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের যে সূত্র আছে সেই সূত্রে এটাকে লিখতে পারি। তাহলে কি লিখবো এখানে, এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার প্লাস 2 ইন্টু এল বি প্লাস বি এইচ প্লাস এল এইচ। ঠিক আছে, তো এখানে ভালো করে লক্ষ্য করো, এই যে রয়েছে 2 ইন্টু এল বি প্লাস বিএইচ প্লাস এল এইচ, এইটা কি, এটা হলো আমাদের আয়তঘনকের টোটাল সারফেস এরিয়া। ঠিক আছে, আর এইটা আমাদের প্রশ্নে বলে দিয়েছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমষ্টি। তাহলে এখানে আমি যদি 38-এর স্কয়ার লিখি, এটা 38 বসিয়ে দিলাম, স্কয়ার করলাম। এবার মাইনাস দিয়ে এইটা কি, এইটা হলো আমাদের কর্ণের স্কয়ার। কেন, কারণ আমরা জানি যে কর্ণ, আয়তঘনকের কর্ণ হলো আন্ডার রুট এল স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এইচ স্কয়ার। তো এখন এই আন্ডার রুট যদি তুলে দেই, তাহলে এ পাশে কি হয়ে যায়, বর্গ হয়ে যায়। তাহলে এল স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এইচ স্কয়ার মানে কর্ণের স্কয়ার। তাহলে কর্ণ কত, 22। তো ওপাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, তাই 22-এর স্কয়ার। ঠিক আছে, সমান সমান আমাদের এপাশে কি পড়ে থাকলো, টোটাল সারফেস এরিয়া। এখান থেকেই আমরা এই সূত্রটা পেয়েছি, মানে এই সূত্র থেকেই এটা পেয়েছি। ঠিক আছে, তো ডাইরেক্ট এটা মনে রাখবে, টোটাল সারফেস এরিয়া হলো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমষ্টির বর্গ মাইনাস কর্ণের বর্গ। ক্লিয়ার, চলো নেক্সটে যাব। এইবারে আমাদের 8 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলেছে যদি একটি মূলধন বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 10 বছরে নিজের দ্বিগুণ হয়, তাহলে কত বছরে একই সুদের হারে সেটি নিজের 16 গুণ হবে। নিজের দ্বিগুণ হয় বলেছে, তাহলে 16কে 2-এর পাওয়ারে কত দিলে 16 হয়, 2-এর পাওয়ারে 4 দিলে। ঠিক আছে, প্রথমে দ্বিগুণ বলেছে তাই 2টাকে বেশ রাখবো এবং পাওয়ারে কত দিলে 16 হয় সেটা বের করলাম, 2-এর পাওয়ারে 4। তাহলে যেহেতু পাওয়ারে 4 হয়েছে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 10 গুণ 4 40। 40 বছরে কি হবে, 16 গুণ হবে। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, এবারে দেখো 9 নম্বর প্রশ্ন। বলেছে একটি 2.25 লিটার ম্যাঙ্গো ড্রিঙ্কের বোতল থেকে 45 ml পরিমাণের কতগুলি ছোট গ্লাস সম্পূর্ণ ভর্তি করা যাবে। তো এখানে আমাদের লিটার থেকে এটাকে মিলিলিটারে নিয়ে যাই, তো 2.25, এটা লিটার, লিটার থেকে মিলিলিটার নিতে 1000 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, কারণ 1 লিটারে তোমার 1000 মিলিলিটার।
তো এটাকে ভাগ করে দেবো 45 দিয়ে, তাহলে কতগুলো গ্লাস লাগবে বেরিয়ে যাবে। তো 45 দিয়ে ভাগ করার আগে দশমিক তুলে দুটো শূন্য কেটে দেই, 45 দিয়ে 5 45-এ 225, তো 5 10-এ 50 আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট। পরের প্রশ্ন, ভিডিওটিকে লাইক করে দিও সবাই, ঠিক আছে। আচ্ছা, এইবারে দেখো ডিআই এর প্রশ্ন রয়েছে আমাদের 20 নম্বর। বলেছে কি খেলাধুলো ও যোগ ব্যায়ামে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের গড় সংখ্যা কত। তো খেলাধুলো মানে স্পোর্টসে আছে 25, আর যোগ ব্যায়াম মানে যোগাতে রয়েছে কত 15। 25 আর 15 40 যোগ করলে তাকে 2 দিয়ে ভাগ করব, কারণ গড় চেয়েছে, কত হয়ে যাবে 20 আমাদের অ্যান্সার। ঠিক আছে, 20। চলো নেক্সট। এইবারে দেখো আমাদের প্রফিট লসের কোশ্চেন রয়েছে। কি বলেছে, বলেছে 1024 টাকা দামে একটি ঘড়ি বিক্রি করে একজন ব্যবসায়ী 20% লোকসান করেছেন, এটিকে 1472 টাকা দামে বিক্রি করলে তিনি কত শতাংশ লাভ করবেন। তো এখানে 20% লোকসান করেছে বলেছে, তো 20% মানে কত, 20% মানে 1/5। তো 5 টাকার জিনিসে 1 টাকা যদি লোকসান করে তাহলে 4 টাকায় বিক্রি করেছে। ঠিক আছে, তো 5 টাকা আমাদের সিপি আর 4 টাকা আমাদের হলো এসপি। এখন প্রশ্নে বলেই দিয়েছে বিক্রয় মূল্য কত, বিক্রি করেছে 1024 টাকায়, তাহলে 4 মানেই কত 1024। তো 4 এর সাথে কত গুণ করলে, 4 দিয়ে কতবার যায় 1024-কে, 4 দুগুণী 8, 2 2 22, 4 5 20। তো 4 5 20 হলো, তাহলে 2 4 24, 4 6 24, 256 গুণ। তাহলে 5 গুণ 256 করবো আমরা। ঠিক আছে, 5 গুণ 256 করলে 5 6 30-এর 0 হাতে 3, 5 5 25, 3 28-এর 8 হাতে 2, 5 দুগুণী 10 আর 2 12, 1280 টাকা আমাদের ক্রয় মূল্য বেরোলো। এখন এই 1280 টাকার দামের জিনিস কততে বিক্রি করবে, 1472-এ, তাহলে কত লাভ হবে জানতে চেয়েছে। তাহলে 1280 টাকায় লাভ কত হবে, এই দুটোর পার্থক্য। তাহলে 0 আছে কত, তাহলে 2, 8 আছে কত, তাহলে 17, 9, তারপরে 2 আর 1 3, 192 টাকা লাভ হবে। তাহলে 1280-তে লাভ 192, শতকরা কত করলেই কারেক্ট অ্যান্সার বেরিয়ে যাবে। তো এখানে আমরা কাটাকাটি করি, 0 0 কাটা, 2 দিয়ে যদি কাটি 6 দুগুণী 12, 4 দুগুণী 8, 5 দুগুণী 10, 64 দিয়ে কাটলে তোমার 3 বার, 3 64 192, তাহলে 3 5-এ 15%। অপশন 2 এরটা হলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। চলো নেক্সটে যাব। এইবারে আমাদের 25 নম্বর বলেছে যদি 25 এত এত, তাহলে x 0 থেকে বড় হয়, x এর মান কত। তো এখানে আমাদের দ্বিতীয় আর তৃতীয় গুণ করলে কত হবে, x স্কোয়ার, আর প্রথম আর চতুর্থ গুণ করব 25 গুণ 36। তো x সমান সমান এগুলোর বর্গমূল হবে, তো 25-এর বর্গমূল করলে 5, 36-এর বর্গমূল করলে 6, 5 6 30 অ্যান্সার। ঠিক আছে, এইবারে দেখো আমাদের 27 নম্বর। দুটি কোণ হলো পূরক কোণ, বৃহত্তর কোণটি ক্ষুদ্রতর কোণটির 5 গুণের থেকে 6 ডিগ্রি কম, বৃহত্তর কোণটির পরিমাপ কত। তো এখানে পূরক কোণ বলেছে, পূরক কোণ মানে কত, যাদের যোগফল তোমার হয় 90 ডিগ্রি। তো দুটো কোণ এক্স আর ওয়াই যদি ধরি, এদের যোগফল আমি 90 ডিগ্রি লিখছি, কারণ পূরক কোণ বলেছে। এবার বৃহত্তর কোণটি ক্ষুদ্রতর কোণের 5 গুণের, তাহলে আমি এক্স বৃহত্তর ধরলে এক্স সমান সমান ক্ষুদ্রতর কোণ ওয়াই, ওয়াই এর 5 গুণ মানে 5y, তার থেকে 6 কম। ঠিক আছে, এত। তো এবার এখান থেকে x মাইনাস 5y সমান -6 থাকছে আমাদের, তাহলে এখানে বসিয়ে দেই x মাইনাস 5y সমান সমান -6। ঠিক আছে, তো ডিগ্রি তো থাকবেই, তাই ডিগ্রিগুলো আমি এমনি মুছে দিচ্ছি। আচ্ছা দাঁড়াও, কি হলো, আটকে গেছে, ঠিক হয়নি। এই অ্যাপ্লিকেশনটায় লোড দেয়, ঠিক আছে, মাঝে মধ্যে লোডিং হয়, ওই জন্য হয়, দাঁড়াও। ওকে, চলো এখন এখানটায় তাহলে কি দেখছি, আমরা যদি এখানে বিয়োগ করি, এটা বিয়োগ, তাহলে এটা মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, এটা মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, তাহলে এক্স এক্স কাটা, 5 আর 1 6y সমান 90 আর 6 96, 6 16 হলো 96। তো ওয়াই যদি 16 হয় তাহলে এক্স কত হবে, 74 হবে, কারণ এক্স সমান সমান 90 বিয়োগ ওয়াই মানে 90 থেকে 16 গেলে 74। ঠিক আছে, চলো নেক্সট। এইবারে আমাদের 31 নম্বর প্রশ্ন, একটু জুম করে নিলাম। বলেছে কি, বলেছে একটি পণ্যের উপর 10% কর 10% হ্রাস পায়, কিন্তু এটির ব্যবহার 20% বৃদ্ধি পায়।
তাহলে কর আয় কত শতাংশ বৃদ্ধি পাবে? ঠিক আছে, কর না, এটা হবে গড় আয়। গড় আয় কত শতাংশ বৃদ্ধি পাবে? তো এখানে কর 10% হ্রাস পাচ্ছে মানে -10, আর ব্যবহার 20% বাড়ছে মানে +20, প্লাসে মাইনাসে মাইনাস 20, 10 20 গুণ 10 মানে 200/100। তো আমাদের 10 আর 2 12, 20 থেকে 12 গেলে 8, বড় চিহ্ন প্লাস, তো 8% কি হবে? বৃদ্ধি হবে। আয় 8% বৃদ্ধি হবে। ঠিক আছে, এবারে দেখো 32 নম্বর বলেছে যে যদি এত সমান এত হয় তাহলে এত এর বর্গমূলের মান কত? তো এখানে একই সংখ্যা রয়েছে, তো এটার বর্গমূল কত হবে? 584 হবে, কিন্তু দশমিক হবে কয় ঘর আগে? দেখো 4 ঘর আগে ছিল দশমিক, বর্গমূলে হয়ে যাবে অর্ধেক মানে 2 ঘর আগে, অর্থাৎ এইটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ভেরি গুড। নেক্সটে যাব। এটা কি ছিল? ও সায়েন্সের বিবৃতি। এটাও সায়েন্সের কোশ্চেন। এই যে 36 নম্বর আমাদের এবারে বলেছে একটি চতুর্ভুজের কোণের অনুপাত এত হলে চতুর্ভুজের বৃহত্তম এবং ক্ষুদ্রতম কোণের মধ্যে পার্থক্য নির্ণয় করুন। তো কোণের অনুপাত এত বলেছে, কোণের যোগফল কত হচ্ছে দেখি অনুপাতের? 7 5 12 2 14 আর 10 24। আর আমরা জানি চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি হয় 360, তো 24 মানেই 360। চেয়েছে বড় আর ছোটর পার্থক্য, 10 থেকে 2 গেলে 8, তো 8 মানে কত? 24 মানে 360 হলে 8 মানে কত? তো 8 দিয়ে কাটবো, 3 8 24, 3 দিয়ে কাটলে 120 আমাদের অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট। আচ্ছা এইবারে দেখো 37 নম্বর প্রশ্ন। এটা বলেছে রবি এবং কুমার একটি অ্যাসাইনমেন্টের কাজ করছে। রবি একটি কম্পিউটারে 32 পৃষ্ঠা টাইপ করতে 6 ঘন্টা সময় নেয়, আর কুমার 40 পৃষ্ঠা টাইপ করতে 5 ঘন্টা। তো যদি তারা একসঙ্গে কাজ করে 110 পৃষ্ঠা। আচ্ছা, তো দেখো রবি কি করে, তোমার 32 পৃষ্ঠা করতে 6 ঘন্টা সময় নেয়, তাহলে 1 ঘন্টায় কতটা টাইপ করবে? 1 ঘন্টায় 32/6। ঠিক আছে, 2 দিয়ে কাটলে 16 দুগুণে 32, 3 দুগুণে 6। আর কুমার কি বলছে? কুমার করে 40 পৃষ্ঠা 5 ঘন্টা, তাহলে 1 ঘন্টায় কতটা করবে? 5 দিয়ে 40কে ভাগ করব, তাহলে 8 পৃষ্ঠা। ঠিক আছে, ও করবে 8 পৃষ্ঠা আর ও করবে এত পৃষ্ঠা। এখন দুজনে যদি একসঙ্গে কাজ করে তাহলে 1 ঘন্টায় দুজনে কত পৃষ্ঠা করবে? এই দুটোর যোগফল, তাই না? তো এই দুটোর যোগ করলে দেখো তোমার 3 8 24 আর 16 40, 40/3 হবে। দেখো কিভাবে হচ্ছে, 8 যোগ 16/3, তাহলে 3 8 24 আর 16তে 40/3 দুজনে একসাথে। ঠিক আছে, তাহলে দুজনে একসাথে একদিনে 1 ঘন্টায়, সরি 1 ঘন্টায় যদি 40/3 পৃষ্ঠা করে তাহলে 110 পৃষ্ঠা করতে কত সময় লাগবে? তাহলে 110 বাই এইটা দিয়ে ভাগ করতে হবে। তো ভাগটাকে একবারে গুণ করে উল্টে দেই, নিচে 40 উপরে চলে গেল 3। ঠিক আছে, তো এখন আমরা 0 0 কাটবো। 3 11 কত হচ্ছে? 33/4, তার মানে 8 পূর্ণ 1/4। তো 8 পূর্ণ মানে 8 ঘন্টা, আর 1/4 মানে 15 মিনিট। 1/4 15 কেন? কারণ তোমার 1 ঘন্টা কত মিনিট হয়? 60 মিনিট। তো 1/4 গুণ 60 করলে 4 দিয়ে 60কে কাটলে 15 বেরাবে, তার মানে 15 মিনিট। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? চলো এইবারে আমাদের 41 নম্বর প্রশ্ন। চলো এটাকেও জুম করে একটু সেট করে নেই, তাহলে বড় দেখাবে। বলেছে কি? বলেছে অমিতা তার বন্ধু অমৃতার থেকে 2 বছরের বড়। অমিতার বাবার বয়স হলো অমিতার বয়সের দ্বিগুণ এবং অমৃতার বয়স হলো অমৃতার বোনের বয়সের দ্বিগুণ। আচ্ছা, অমিতা আর অমৃতা, তাহলে অমৃতার বয়সের থেকে 2 বছরের বড় হলো অমিতা, তাহলে অমৃতার যদি x হয় তাহলে অমিতার হয়ে যাবে x + 2। ঠিক আছে, এবার এই অমিতার বাবার বয়স অমিতার বয়সের দ্বিগুণ, তাহলে অমিতার বাবা কত হবে? অমিতার বাবার বয়স হয়ে যাবে দ্বিগুণ, তাহলে এর সাথে যদি 2 গুণ করি তাহলে 2x + 2 দুগুণী 4। ঠিক আছে, আর অমৃতার বয়স অমৃতার বোনের বয়সের দ্বিগুণ, তো অমৃতার বোনের বয়স কত হবে? অমৃতার বয়সের অর্ধেক হয়ে যাবে, তো বোনের বয়স হয়ে যাবে x/2, কারণ এর দ্বিগুণ যদি অমৃতা হয় তাহলে বোন অর্ধেক। ঠিক আছে, তো এখন অমিতার বাবা এবং অমৃতার বোনের বয়সের পার্থক্য 43 বলেছে, তো এই দুটোর পার্থক্য বের করব। তো এই দুটোর পার্থক্য 43, তো আমি লিখেই করছি একবারে মৌখিকভাবে না করে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো 2x + 4, এটার থেকে মাইনাস করব বোনের বয়স x/2, এইটাই কত? 43। প্রশ্ন অনুযায়ী সেটাই হচ্ছে। তো এখান থেকে আমাদের 2x - x/2 সমান 4 এপাশে গেলে 39,
2 দুগুনি 4x থেকে x গেলে 3x বাই 2 সমান 39, 3 দিয়ে কাটলে 3 তেরং 39, তো 13 দুগুনি 26, x কত হলো 26 বেরোলো। ঠিক আছে, চেয়েছে অমিতা অমৃতার বয়সের সমষ্টি, তো এই দুটো বয়সের যোগফল চেয়েছে। যোগফল কত? দেখো 2x প্লাস 2, তার মানে 26 দুগুনি 52 আর 2 54 হয়ে যাবে অ্যান্সার। x হলো 26 আর 2 কত 28, 28 আর 26 52, বা 26 দুগুনি 52 আর 2 করলে হয়ে যাবে 54। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো নেক্সটে যাব। আচ্ছা, এইবারে আমাদের 44 নম্বর বলেছে প্রথম 30টি স্বাভাবিক সংখ্যার গড় কত? 30টি স্বাভাবিক সংখ্যা, তো 30তম স্বাভাবিক সংখ্যা 30 যোগ প্রথম 1, তাকে 2 দিয়ে ভাগ করে দেব। ঠিক আছে, 30 1 31 কে 2 দিয়ে ভাগ করলে 15.5। চলো নেক্সট। এরপরে আমাদের এই যে 49 নম্বর প্রশ্ন বলেছে যখন একটি গ্রামের 10% গ্রামবাসী কলেরায় মৃত্যু হয় তখন আতঙ্ক ছড়িয়ে পড়ে, যার জন্য অবশিষ্ট গ্রামবাসীর 25% গ্রাম ছেড়ে চলে যায়। তখন জনসংখ্যা হ্রাস পেয়ে এত হয়, মূল গ্রামবাসীদের সংখ্যা কত? তাহলে আমি ধরে নিচ্ছি মূল গ্রামবাসীদের সংখ্যা p ছিল, এবার সেখান থেকে 10% মারা গেছে, তাহলে থাকবে কত 90%, মানে 9/10। এবার তার আবার 25% কি হয়েছে চলে গেছে, তো থাকবে কত 25%, মানে 1/4, তো 4-এ 1 চলে গেলে থাকবে 4-এ 3। ঠিক আছে, অর্থাৎ থাকছে আমাদের কত 4050। ঠিক, তো এবার এটা সমাধান করলেই হয়ে গেল। তো এখানে 3 নং 27, 27 দিয়ে যদি এটাকে কাটি, 27 1 27, তাহলে 13 27 আছে কত হলে 40, 13 135, তো 27 দিয়ে করলে 5 27 135 শূন্য, তো p সমান সমান কত হবে 4 15 60, তারপরে দুটো শূন্য, অপশন 4 এরটা কারেক্ট অ্যান্সার 6000। ঠিক আছে, চলো এর পরের প্রশ্ন। এই যে এই একটা তোমার স্টেটমেন্ট ভিত্তিক প্রশ্ন রয়েছে অঙ্কের, বলেছে সব মৌলিক সংখ্যা বিশিষ্ট একটি সহ মৌলিক সংখ্যা বিশিষ্ট একটি সেটের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে HCF হলো কত? তো 1 হবে। সহমৌলিক মানে কি? সহমৌলিক হলো যেসব সেটের সংখ্যার গসাগু তোমার 1 হয় সেটাই আমাদের সহমৌলিক, তাহলে 1 হয়ে যাবে। ঠিক আছে, এটা সংজ্ঞার মধ্যেই আছে সহমৌলিকের। এইবারে আমাদের 59 নম্বর প্রশ্ন বলেছে একটি পণ্যের 500 টাকা মুদ্রিত মূল্যের উপর 25%, 8% দুটি ধারাবাহিক ছাড় দেওয়ার পরে সেটি x টাকায় বিক্রয় করা হয়, x এর মান নির্ণয় করো। তো 500 টাকা ছিল মুদ্রিত মূল্য, তার উপর দুটো ছাড় দিচ্ছে, প্রথমে 25% ছাড়, তো 25% মানে 1/4, 4-এ 1 ছাড় দিলে দাম থাকে 4-এ 3, এবার তার উপর আবার 8%, 8% মানে হলো 2/25। ঠিক আছে, তো 25-এ 2 ছাড় দিলে থাকে 25-এ 23, তো এটা সমাধান করলেই অ্যান্সার হয়ে গেল, দুটো ছাড়ের পরে দাম বেরিয়ে যাবে। তো এখানে 4 25-এ 100, 100-র সাথে এই দুটো শূন্য কাটা, তো 3 5-এ 15 গুণ 23 করলে 345 আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলো এইবারে আমাদের 62 নম্বর বলেছে 600 কিমি দূরত্ব 10 ঘন্টায় অতিক্রম করতে হলে ধ্রুবক গতি ধ্রুবক গতি বজায় রাখতে হবে। তো 10 ঘন্টায় 600 কিমি, তো 1 ঘন্টায় 10 দিয়ে 600 কে করলে 60 কিমি। ঠিক আছে, 60 কিমি প্রতি ঘন্টা। নেক্সট। আচ্ছা, এইবারে দেখো আমাদের আর একটা প্রশ্ন অ্যাডভান্স ম্যাথের মেনসুরেশন বলেছে একটি চোঙের ব্যাসার্ধ তার উচ্চতার চেয়ে 5 সেমি অধিক, যদি চোঙের বক্রতলের ক্ষেত্রফল 792 সেমি স্কোয়ার হয় তাহলে চোঙের আয়তন কত হবে? দেখো আমরা জানি কি চোঙের আয়তন হলো পাই আর স্কোয়ার এইচ, চোঙের আয়তন কি পাই আর স্কোয়ার এইচ, তো পাই আছে মানে সেখানে 22 থাকবে, 22/7, তো 11 দিয়ে আমাদের ভাগ যাবে, যেটা আমাদের অ্যান্সার হবে আয়তন। তো এখানে আমরা দেখছি 5 4 4 9, 5 4 4 9, তো এটা 11 দিয়ে বিভাজ্য, আর বাকি এখানে 5 0 6 3 9, তো এটা বিভাজ্য না। এখানে 5 5 10 4 2 6, এটাও বিভাজ্য না। এখানে 5 1 6 7 2 9, এটাও বিভাজ্য না। তো আমাদের 11 দ্বারা বিভাজ্য হচ্ছে অপশন 1 এরটা, তো এটাই কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এখন এটাকে যদি তোমার ডিটেলসে করতে হয়, চলো ডিটেলসে করে দিই, পরীক্ষার সময় তো তোমরা এইভাবেই করবে, কিন্তু ডিটেলসে চলো দেখিয়ে দিই কিভাবে করতে হবে। বলেছে একটি চোঙের ব্যাসার্ধ উচ্চতার চেয়ে 5 সেমি অধিক, তো আমাদের ব্যাসার্ধ
আর উচ্চতা, উচ্চতা যদি এক্স ধরি ব্যাসার্ধ হয়ে যাবে এক্স প্লাস 5, ঠিক আছে, কারণ ব্যাসার্ধ 5 বেশি। তো এখন আমরা কি জানি, চোঙের বক্রতলের ক্ষেত্রফল যেহেতু বলে দিয়েছে, চোঙের বক্রতলের ক্ষেত্রফল হলো 2 পাই আর এইচ। তাহলে এই জায়গায় মানটা বসাই, 2 ইন্টু পাই মানে হলো 22/7 ইন্টু আর, আর হলো এক্স প্লাস 5, ঠিক আছে, এক্স প্লাস 5 ইন্টু এইচ, এইচ হলো তোমার এক্স, এটা সমান কত, 792, ঠিক আছে, এটা হলো বক্রতলের ক্ষেত্রফল। তো এখান থেকে কাটাকাটি করব, 2 দিয়ে কাটলে তো 11 দিয়ে ফার্স্টে কাটি, 11 দুগুনি 22, 11 দিয়ে এটাকে কাটলে তোমার 7 11 77, 11 দুগুনি 22, তো 2 দুগুনি 4 দিয়ে যদি কাটি 4 18 72, ঠিক আছে, তো 7 ওপাশে চলে যাবে, তাহলে এক্স প্লাস 5 ইন্টু এক্স, এবার 7 ওপাশে গেলে 18 গুণ 7 হয়, 18 গুণ 7 হয় না, তো এখন 18 গুণ 7, দেখো এখানে আমাদের এই দুটোর মধ্যে পার্থক্য কত, 5, তো আমাদের ডিফারেন্স 5 বানাবো। তো 5 বানানোর জন্য 18 থেকে আমরা 9 লিখলাম, গুণ যে 18তে 9 লিখেছি, তার মানে 18, 9 দুগুনি 18 হয় 2 থাকে, 7 দুগুনি 14 লিখে দিলাম, ঠিক আছে, তাহলে 9 গুণ 14 করলাম, এদের দেখো ডিফারেন্স আমাদের 5 হচ্ছে, তাহলে এক্স হলো আমাদের 9 আর এক্স প্লাস 5 হলো আমাদের 14, ঠিক আছে, দাঁড়াও সরি মুছে গেল, তো 14 গুণ 9 বা 9 গুণ 14 একই ব্যাপার, তো আমাদের এক্স এর মান কত হলো, 9 হলো, এইটা আমাদের হলো 9 আর এটা আমাদের হলো 14। এবার চেয়েছে আয়তন, এখানে মান বসাও তাহলেই হয়ে যাবে, পাই, পাই মানে কত, 22/7, আর স্কোয়ার মানে আর হলো 14, তাহলে 14 গুণ 14, 14 গুণ 14 গুণ এইচ, এইচ হলো 9, তো এটা সমাধান করো, সমাধান করলে 5 5 4 4 অ্যান্সার পাবে, এটাই অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে। এখন এখানে তুমি 11 দ্বারা বিভাজ্যতাও চেক করতে পারো, দেখো 9 দ্বারাও চেক করতে পারো, কারণ 9 যেহেতু পাচ্ছি 9 দ্বারা বিভাজ্যতাও চেক করে দেখতে পারো। ক্লিয়ার? চলো, শর্টকাট ডিটেলস দুটোই দেখালাম যে কিভাবে করতে হবে এক্সামে, সেটাও দেখালাম আর ডিটেলসও দেখালাম। এবার আমাদের 69 নম্বর প্রশ্ন, এটা আমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্সের কোশ্চেন রয়েছে। বলেছে 300 মিটার দূরে ভূমিতে অবস্থিত একটি বিন্দু থেকে, ভূমিতে অবস্থিত একটা বিন্দু থেকে একটি ছোট বৃক্ষের পাদদেশ এবং এর শীর্ষের উন্নতিকোণ 30 ডিগ্রি। যখন বৃক্ষটি বড় হয় তখন একই বিন্দু থেকে এর উন্নতিকোণ 60 ডিগ্রি। তাহলে বৃক্ষটি কতটা বৃদ্ধি পেয়েছে, বৃক্ষটা কতটা বৃদ্ধি পেয়েছে? খুবই ভালো প্রশ্ন, আর এই কোশ্চেন তোমাদের আমি করিয়েছি আমি পেইড কোর্সের মধ্যে, ঠিক আছে। কি আছে, একটা গাছ ছিল, তার ভূমি পর্যন্ত তার উন্নতি কোণ কত ছিল, 30 ডিগ্রি। যখন বৃক্ষটা বড় হচ্ছে তখন উন্নতি কোণ কত হচ্ছে, 60 ডিগ্রি। তার মানে এই পুরো কোণটা হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। এখন তাহলে কি আছে দেখো, আমরা জানি কি 30 ডিগ্রি যেটা হয়, 30 ডিগ্রির সংলগ্ন যে ভূমি সেটা √3 হলে তোমার উচ্চতা হয় 1, ঠিক আছে, মানে 30 ডিগ্রির সামনের বাহু 1 হলে ভূমি হয় কত, √3, সংলগ্ন বাহু √3। আর একইভাবে আমরা যদি 60 ডিগ্রি দেখি, অন্য কালি দিয়ে দেখাচ্ছি তাহলে ভালো বুঝতে পারবে, 60 ডিগ্রি যদি দেখি তাহলে 60 ডিগ্রির বিপরীতে যে বাহু থাকে সেটা আমাদের √3 হয়, আর যেটা সংলগ্ন থাকে সেটা হয় 1, ঠিক আছে। তো এখন এইটা আমরা যদি দেখি, এইটা তো ভূমি তো দুইবারই সেম, তাহলে একবার √3 একবার 1 হয়েছে, তাহলে পার্থক্য হয়ে গেছে, আলাদা হয়েছে, তো এখানে আমরা √3 গুণ করে এটাকেও √3 বানিয়ে দিলাম, তাহলে এখানেও গুণ হবে কারণ রেশিও তো সেম থাকবে। তো আমাদের এটা কত হলো, 3 হলো, ঠিক আছে। আর প্রশ্নে বলেছে যে 300 মিটার দূর, আর এখানে দেখছি √3 মিটার দূর, তাহলে √3 মানে কত, 300। এই যে গাছের গোড়ার থেকে এটা কত দূরে, 300 মিটার, তাহলে √3 মানেই 300, ঠিক আছে। তো 1 মানে কত, 3 দিয়ে ভাগ করলে 100 √3। আমাদের দরকার কি, কতটা বৃদ্ধি পেয়েছে, তো 3 থেকে 1 বাদ দিলে এইটুকুর মান কত, 2, এইটুকুর মান হলো 2, বৃদ্ধি পেয়েছে কতটা, 2, ঠিক আছে। তাহলে 2 মানে কত, 200 √3। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ওকে, ভেরি গুড। চলো এইবারে আমাদের 70 নম্বর প্রশ্ন। বলেছে 3 বছর আগে 6 জন সদস্যের একটি পরিবারের গড় বয়স ছিল 19 বছর। তারপর একটি ছেলের জন্ম হয়েছে এবং পরিবারটির বর্তমান গড় বয়স 3 বছর আগের গড় বয়সের সমান। জন্ম নেওয়া ছেলেটির বয়স কত? তো এখন দেখো,
3 বছর আগে পরিবারের গড় বয়স কত ছিল? 19 ছিল। কয়জনের? 6 জনের। তাহলে বর্তমানে সেই 6 জনের কত হবে? বর্তমানে 6 জনের হয়ে যাবে 3 করে বেড়েছে, তাহলে 19 আর 3 22, 22 গুণ 6, ঠিক আছে, 22 গুণ 6 কত? 132। এবার তারপর একটা ছেলের জন্ম হয়েছে এবং পরিবারটির বর্তমান গড় বয়স 3 বছর আগের গড় বয়সের সমান। তাহলে এখন আরেকজন জন্ম হয়েছে, তাহলে ছেলে সহ 7 জন, তাই তো? তা 7 জনের গড় বয়স আগের সমান, তার মানে 19-এর সমান। তাহলে 19 গুণ 7 কত হবে? 133। তাহলে দেখো ছেলের বয়স কত? ছেলের বয়স 1 বছর, কারণ 132 ছিল, 1 বেড়েছে মোটে, তার মানে ছেলের বয়স 1 বছর। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা আশা করি ক্লিয়ার হয়েছে। এবার এইটাকে তুমি এমনি বেসিক ভাবে এই যে লিখলাম, গুণ করলাম, এত কিছু করা লাগে না। ভালো করে বোঝো যে বলেছে 3 বছর আগে 6 জন সদস্য ছিল, 19 ছিল, পরে আমাদের গড় বয়স সমান হয়েছে 3 বছর পরে গিয়েও। তাহলে 3 বছরে 6 জনের কত করে বেড়েছে? 3 গুণ 6 বেড়েছে। 3 বছরে 6 জনের 3 বছর প্রত্যেকের 3 করে বেড়েছে, মানে 3 6 18 বছর বেড়েছে, কিন্তু গড় সমান রয়েছে, তার মানে গড় 19 রয়েছে। তাহলে 19 বিয়োগ 18 করলে 1 আমাদের অ্যান্সার। শিশুর বয়স কত? 1 বছর। ঠিক আছে, এবার যেটা তুমি বুঝতে পেরেছো সেইভাবে পরীক্ষায় সমাধান করবে। ঠিক আছে, আর পেইড কোর্সের মধ্যে আমি এইভাবে একদম শর্টকাটে করিয়েছি যাতে তোমাদের পেনও ইউজ না করতে হয়। প্রশ্নটিতে বলেছে প্রদত্ত রাশিটি সরল করুন, তো এটাকে সরল করতে হবে। তো দেখো এই দুটো গুণ করে, এই দুটো গুণ করে তারপরে যোগ বিয়োগ করলে অ্যান্সার পেয়ে যাবো। তো করে দেখি। দেখো আমরা বি দিয়ে যদি এই পুরোটাকে গুণ করি, তাহলে বি গুণ এ বি প্লাস বি গুণ 2b, তাহলে 2b স্কোয়ার, তারপরে বি দিয়ে করলে সি এর সাথে মাইনাস বিসি। এবার সি দিয়ে আবার পুরোটাকে করলে তোমার হয়ে যাবে এসি, তো মাইনাস এসি, তারপরে মাইনাস হয়ে যাবে 2bc, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস সি স্কোয়ার, তারপরে তোমার কি আছে? এবার এই দুটো যদি করি তাহলে প্লাস 2ab মাইনাস 2bc প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তো দেখো আমরা অ্যান্সার পেয়ে গেছি, কারণ অপশনগুলো যদি তুমি লক্ষ্য করো তাহলে দেখবে যে সি স্কোয়ার রয়েছে, আর এখানে এই সি স্কোয়ারটা কোনোটার সাথে কাটাকাটি যায় না, যোগ বিয়োগ যায় না, তার মানে সি স্কোয়ার থাকবে আমাদের অ্যান্সারের মধ্যে। তো এটাতেও নেই, এটাতেও নেই, এটাতেও নেই, তো আমাদের অ্যান্সার হলো অপশন 1-এরটা। ঠিক আছে, তো এইভাবে তুমি করতে পারো। এবার যদি আরো একটা অপশনে সি স্কোয়ার থাকতো তখন আমি অন্য এবি দিয়ে চেক করতাম, বা 2b স্কোয়ার কোথায় রয়েছে, মানে বি স্কোয়ার কত রয়েছে এখানে, সেটা দিয়ে চেক করতাম। ঠিক আছে, বুঝতে পেরেছো? এখন এই কোশ্চেনটাকে তুমি অন্যভাবে চেক করতে পারো, যে আমরা ভ্যালু পুটিং দিয়ে সি সমান 0 ধরে নিয়ে এ সমান 1 আর বি সমান যদি আমরা 2 বসিয়ে আমরা চেক করতে পারি। ঠিক আছে, সি সমান 0 ধরলে সব সি গুলো কেটে দেবো, আর এ আর বি এর জায়গায় 1 আর 2 ধরে নিয়ে আমরা কি করব? হিসাব করব। হিসাব করে দেখবো এখানে কত বেরাচ্ছে। এখানে যা বেরাবে, এখানে যদি আমাদের ধরো 10 বেরায়, তো কোন অপশানে 10 বেরাচ্ছে সেটা দেখবো। এখানে যদি 15 বেরায়, কোন অপশানে আমাদের এই ভ্যালু পুট করে 15 বেরাচ্ছে, সেটাই অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো ভ্যালু পুটিং দিয়েও করতে পারো। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।